আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কুলহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর আমজাদ হোসেন। আজকে আমি নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং ক্লাস দেব। ফিনান্স ও ব্যাংকিং। ফিনান্স ও ব্যাংকিং এর গত ক্লাসে তোমাদেরকে আমি চক্রবৃদ্ধি ও বাট্টাকরণের দুইটি সূত্র শিখিয়েছিলাম। চক্রবৃদ্ধি ও বাট্টাকরণের দুইটি সূত্র শিখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বাট্টাকরণের বাৎসরিক কিস্তির সংখ্যা যদি বেশি হয়। এর আগের যে দুটো সূত্র আমি দেখিয়েছিলাম তোমাদেরকে আমি একটু স্মরণ করিয়ে দিই। 1 নম্বর সূত্রটা ছিল পিভি সমান এফভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার n। আর 2 নম্বর সূত্রটা ছিল এফভি সমান পিভি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n। এই দুটো সূত্র আমি গত ক্লাসে শিখিয়েছিলাম। এখানে ছিল যে বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা, আর এটা ছিল ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা বর্তমান মূল্য থেকে। বর্তমান মূল্য থেকে ভবিষ্যতে 100 টাকা দরকার হলে এখন আমার কত টাকা জমা রাখতে হবে, এইটা ছিল 2 নম্বর সূত্র। এখন এটা ছিল বাৎসরিক কিস্তি, এটা ছিল বাৎসরিক কিস্তি, এটা ছিল বর্তমান মূল্য নির্ধারণ, আর এটা ছিল ভবিষ্যৎ মূল্য নির্ধারণ। এখন বাৎসরিক কিস্তি না হয়ে যদি এই কিস্তিটা হয় বছরে 2টি কিস্তি, মানে ষণ্মাসিক কিস্তি যদি হয় তাহলে 2টি কিস্তি, যদি ত্রৈমাসিক কিস্তি হয় তাহলে হবে 4 কিস্তি, যদি মাসিক কিস্তি হয় তাহলে হবে 12 কিস্তি। এরকম যদি কিস্তিতে আমি টাকা জমা রাখি, সেই ক্ষেত্রে আমার বর্তমানে কিভাবে বর্তমান মূল্য আমি নির্ধারণ করব, কিভাবে আমি বর্তমান মূল্য নির্ধারণ করব, সেই সূত্রটাই হচ্ছে এই সূত্রটারই এই সূত্রটাতে আমি বর্তমান মূল্য সেই ক্ষেত্রে 3 নম্বর সূত্রটা হবে পিভি সমান এফভি। এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার n ইন্টু m। এখানে এফভি সমান হচ্ছে ভবিষ্যৎ মূল্য, এর আগের ক্লাসে দেখানো হয়েছে। পিভি সমান বর্তমান মূল্য, এর আগের ক্লাসে দেখানো হয়েছে। আই সমান হচ্ছে সুদের হার, আর m মানে হচ্ছে কিস্তির সংখ্যা, বাৎসরিক
কিস্তির সংখ্যা হচ্ছে এম। যদি এখন আমার কিস্তির সংখ্যা 12 হয়, বাৎসরিক কিস্তির সংখ্যা যদি 12 হয় তাহলে হবে, আর সুদের হার যদি 10% হয় তাহলে 100 টাকা জমা রাখলে 12 বার চক্রবৃদ্ধি যদি হয়, 12 বার চক্রবৃদ্ধি যদি হয় তাহলে আমার কি হবে, তাহলে সেই ক্ষেত্রে 12 বার চক্রবৃদ্ধি হলে সেই ক্ষেত্রে আমার এখানে 12 বসবে, এখানে 12 বসবে, আর এখানে 1 বছর, 1 বছর যদি হয় 1, 2 বছর হলে 2, 3 বছর হলে 3, আর তার সাথে চক্রবৃদ্ধির সংখ্যা গুণ হয়ে যাবে, চক্রবৃদ্ধির সংখ্যা গুণ হয়ে যাবে। তাহলে আমি এখানে একটা উদাহরণ দিতে পারি যে 100 টাকা 10% আর সুদে 100 টাকা জমা রাখলে 1 বছরে 12টি চক্রবৃদ্ধি হলে 1 বছরে কত টাকা হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার এফভি দাঁড়াবে, পিভি হচ্ছে 100, এখানে হচ্ছে 1 প্লাস আই হচ্ছে 10%, 10 বাই পার্সেন্টের জন্য 10, আই সমান হচ্ছে 10%, তার মানে হচ্ছে 0.1, আর এম মানে হচ্ছে 12, আর এখানে হচ্ছে 1 গুণ 12, 1 বছর পরে কত হবে, এইটা হচ্ছে আমার অঙ্কটা। তাহলে এখানে অঙ্কটা কি হবে, তাহলে এখানে আমার মোট অঙ্ক এসে দাঁড়াবে, এটা হিসাব করলে হবে 110.46 টাকা, 110.46 টাকা হবে আমার এক বছর পরে আমার হবে 110.46 টাকা। ঠিক একইভাবে যদি আমি এটাকে বর্তমান মূল্য বের করতে চাই, ভবিষ্যৎ মূল্য থেকে, ভবিষ্যতে আমার এত টাকা লাগবে, তাহলে ওর বর্তমান মূল্য কত হবে, তাহলে এই সূত্র থেকে আমরা সেটাও বের করতে পারি। সেটা আমার তাহলে একটু 4 নম্বর সূত্রটা, এটা হলো 3 নম্বর সূত্র, এরপরে 4 নম্বর সূত্রটা হবে পিভি সমান এফভি বাই 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার n ইন্টু এম। তাহলে আমার 1 বছর পর যদি 100 টাকা দরকার হয় তাহলে এখন আমার কত টাকা জমা রাখতে হবে। 1 বছর পর যদি আমার 50,000 টাকা ব্যাংকে জমা রাখলে এখন 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে। তাহলে 5 বছর পরে যদি আমি 50,000 টাকা 5 বছর পর 50,000 টাকা পাওয়ার জন্য এখন কত টাকা জমা
রাখতে হবে। বছরে কিস্তির সংখ্যা 12, সুদের হার 9.5%। এই যদি হয় অঙ্ক, এই যে তাহলে এই সূত্র থেকে আমরা এটা বের করতে পারি যে বর্তমানে কত টাকা রাখলে আমার 5 বছর পরে 50,000 টাকা আমি পেতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমি এখন এখানে এফভি মানে হচ্ছে 50,000 টাকা, মানে ভবিষ্যৎ মূল্যটা হচ্ছে আমার 50,000 টাকা। তাহলে পিভি সমান হচ্ছে 50,000 টাকা, আর এখানে হচ্ছে 1 প্লাস আই মানে হচ্ছে 9.5%। এটাকে 100 দিয়ে ভাগ দিলে হবে 0.095। কিস্তির সংখ্যা হচ্ছে 12, আর উপরে দাঁড়াচ্ছে 5 গুণ 12, 5 বছরে। 5 বছর পর আমার 50,000 টাকা পাওয়ার জন্য কত টাকা আমার জমা রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার মোট জমা রাখতে হবে এখানে হচ্ছে 31,152 টাকা 64 পয়সা। এটার হিসাব করলে হবে 31,152 টাকা 64 পয়সা। এত টাকা জমা রাখলে আমি 5 বছর পর 50,000 টাকা পাবো। বাৎসরিক যদি চক্রবৃদ্ধি 12টি হয়, তাহলে 9% হারে চক্রবৃদ্ধি যদি 12টি হয়, তো সেই ক্ষেত্রে আমি 5 বছর পর 50,000 টাকা পাবো। 5 বছর পর তাহলে সেই ক্ষেত্রে আমি 50,000 টাকা পাবো বাৎসরিক কিস্তির সংখ্যা যদি 12 হয়। তাহলে এখানে কি হলো যে এফভি সমান হচ্ছে 50,000, এফভি সমান হচ্ছে 50,000, 1 আই সমান হচ্ছে 9.5। তাহলে আই সমান কিভাবে এটা বের হচ্ছে, কি করে, আই সমান হচ্ছে সুদের হার আই। তাহলে এটা একটু দেখিয়ে দিই। এফভি সমান হচ্ছে 50,000 টাকা, আই সমান হচ্ছে এটা ভবিষ্যৎ মূল্য, আই হচ্ছে সুদের হার, 9.5% সমান হচ্ছে 9.5/100 টাকা সমান হচ্ছে 0.095 টাকা। আর বছর এন সমান 5, সময় এন সমান 5 বছর। সময় এন সমান 5 বছর। আর কিস্তি, বাৎসরিক কিস্তি সংখ্যা এম সমান 12টি। এই হলো আমার অঙ্ক। এরপরে আচ্ছা, এফভি সমান 50,000 ছিল টাকা। তাহলে এখানে আমি এফভি সমান 50,000 টাকা বসালাম,
আয়, আয়ের মান কিভাবে বের করেছি? এটা হচ্ছে 0.095 বাই 12, এটাকে 12 দিয়ে ভাগ, আর এখানে হলো 5 বছর গুণ 5 বছরকে 12 দিয়ে গুণ। এই হলো আমার পিভির মান বসালাম, এই মানগুলো সব বসালাম। মানগুলো বসানোর পরে আমার এখানে মোট আসলো 31,152 টাকা, সমান হলো 31,152 টাকা 64 পয়সা। এই হলো টাকা, এত টাকা। তাহলে এই টাকাটা আমি যদি এখন ব্যাংকে জমা রাখি তাহলে 9.5% হার সুদে 5 বছর পরে 12টা চক্রবৃদ্ধি সুদ যদি হয় তাহলে আমি পাবো 5 বছর পরে 50,000 টাকা। তাহলে এই সূত্রের সাহায্যে আমি কিভাবে ভবিষ্যতে নির্দিষ্ট টাকা পাওয়ার জন্য বর্তমানে কত টাকা জমা রাখতে হবে সে বর্তমান মূল্যটা আমরা এইভাবে বের করতে পারি। এই সূত্রের সাহায্যে আমরা বর্তমান মূল্যটা বের করতে পারি। তাহলে আমরা বর্তমান মূল্য বের করা শিখলাম চক্রবৃদ্ধির সাহায্যে, চক্রবৃদ্ধি সুদে, চক্রবৃদ্ধির সাহায্যে, চক্রবৃদ্ধি কিস্তি যদি হয় চক্রবৃদ্ধি। এরপরে আরেকটা সূত্র আছে 5 নম্বর সূত্র। এই অধ্যায়ের সর্বশেষ সূত্র হচ্ছে 5 নম্বর সূত্রটা। এই সূত্রটা হচ্ছে পাঁচ নম্বর সূত্রটা হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, EAR সমান হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট সমান 1 প্লাস I/M ইনটু হচ্ছে M মাইনাস 1। ইফেক্টিভ অ্যানুয়াল রেট, বাৎসরিক রেট কত, প্রকৃত রেট কত, EAR মানে হচ্ছে প্রকৃত মুনাফার হার। প্রকৃত মুনাফার হার কত? আমরা সাধারণত দেখে থাকি কিস্তির ক্ষেত্রে যখন কেউ 10,000 টাকা কোনো মহাজন বা কোনো এনজিও থেকে ধার নেয়, তখন 10,000 টাকা ধার নিলে তারা বলে যে 10 টাকা হার সুদে তোমার 10,000 টাকায় 1,000 টাকা সুদ হয়েছে। কত হয়েছে? 10,000 টাকা ঋণ নিলে 10% আর সুদে মোট সুদ আসল 11,000 টাকা। এই 11,000 টাকাকে সাপ্তাহিক ভাগ করে প্রতি সপ্তাহে 220 টাকা দিতে হবে। এইভাবে বিভিন্ন এনজিওরা তাদের টাকা আদায় করে। কিন্তু যখন এক সপ্তাহ পরে 220 টাকা তারা নিয়ে নিচ্ছে, তাহলে এক সপ্তাহ পরে 220 টাকা নিলে 200 টাকার উপরে 20 টাকা সুদ দিচ্ছে। তাহলে তো এক সপ্তাহে তো আর 200 টাকার উপরে 20 টাকা সুদ হবে না।
সুদ তো অনেক কম হওয়ার কথা। তাহলে এরা আসলে কত করে সুদ নিচ্ছে, কত করে সুদ নিচ্ছে? এক সপ্তাহে যদি 20 টাকা নেয় তাহলে কত করে সুদ নিচ্ছে? এই সুদের হারটা নির্ণয় করাটাই হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, বাৎসরিক সুদের প্রকৃত সুদের হার। বাৎসরিক প্রকৃত সুদের হারটা কত সেটা বের করাটাই হচ্ছে এই সূত্রটা। তাহলে এরা আসলে বাৎসরিক সুদ কত করে নিচ্ছে এটাই এখন আমরা বের করে দেখব যে কত করে সুদ আসে। তাহলে এখানে হচ্ছে সাপ্তাহিক সুদের হার, আয় সমান 1% সমান আর সমান 1%। তাহলে বাৎসরিক সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কত হবে? আয় সমান 52%, মানে 52 সপ্তাহ। 52 সপ্তাহকে আমি যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে হবে 0.52 টাকা, 0.52 টাকা। বাৎসরিক চক্রবৃদ্ধি বছরে চক্রবৃদ্ধি এম সমান 52, বছরের চক্রবৃদ্ধি এম সমান 52, বছরের সংখ্যা 1। বছরের সংখ্যা এম সমান 1 বছর। আচ্ছা, এরপরে এবার ইফেক্টিভ অ্যানুয়াল রেট আমার তাহলে কত দাঁড়াবে? এইখানে যদি এবার আমি মান বসাই তাহলে কি দাঁড়াবে? এখানে আমি এবার মান বসাবো, তাহলে ইফেক্টিভ অ্যানুয়াল রেট আমার কত সেটা বের হবে। এখানে তাহলে আমার দাঁড়ালো 1 প্লাস 0.52 ভাগ 52, 52টা কিস্তি। এখানে হলো 52 মাইনাস 1, তাহলে এখানে আমার হিসাব করলে কি দাঁড়াবে? এখানে হিসাব করলে দাঁড়াচ্ছে 1.01 টু দি পাওয়ার 52 মাইনাস 1, তারপরে 1.67768 মাইনাস 1, এরপরে দাঁড়াচ্ছে 0.67768। এটাকে 100 দিয়ে গুণ দিলে হবে 67 এত পার্সেন্ট। তাহলে প্রকৃত সুদের হার দাঁড়াচ্ছে 67.768%। সাপ্তাহিক 1% সুদের হার একই কথা, অর্থাৎ বার্ষিক সুদের হার এত আর সাপ্তাহিক সুদের হার 1 টাকা। এই কথাটা একই কথা, এই দুটো কথা একই কথা। এই জন্য এইটা বিভিন্ন মহাজনী বিভিন্ন গ্রামীণ মহাজনরা যেভাবে সুদের হার ওরা যেভাবে করে হিসাব করে, তাতে প্রকৃত সুদের হার
আমাদের এইভাবে বের করলে আমরা এইভাবে সুদের হার পেয়ে যাব। ওরা সপ্তাহে একভাবে সুদের হার বলে দেয় যে এত টাকা সুদের হার 1%। তো সুদের হার 1% মানে হচ্ছে এক বছরে 1 টাকা, এক বছরে 100 টাকায় 1 টাকা, কিন্তু ওরা সপ্তাহে 1 টাকা করে নিচ্ছে। তার মানে ওদের সুদের হার দাঁড়াচ্ছে 67 দশমিক। ওরা বলছে যে সপ্তাহে সুদের হার 1%, তার মানে ওদের বাৎসরিক সুদের হার দাঁড়াচ্ছে 67.768%। এইভাবে ওরা সুদ নির্ণয় করছে। সুদের হার, অতিরিক্ত সুদের হার বসিয়ে বিভিন্ন লোকজনের সাধারণের কাছ থেকে তারা এইভাবে মুনাফা আদায় করে নিচ্ছে। তো যাই হোক, এই 3টি সূত্র আমরা মোট 3টি সূত্র আজকে শিখলাম। এই অধ্যায়ে 3টি সূত্র শিখেছি। 1 নম্বর সূত্র, 3 নম্বর, মানে প্রথমে শিখেছিলাম দুটো। তাহলে এই অধ্যায়ে মোট 3টি সূত্র আছে, 5টি সূত্র আছে আমাদের। 1 নম্বর সূত্র হচ্ছে এফবি, ভবিষ্যৎ মূল্য নির্ধারণ, পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তারপরে 2 নম্বর সূত্র ছিল পিভি নির্ণয়। পিভি নির্ণয় হচ্ছে এফবি ভাগ 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এগুলো ছিল বাৎসরিক চক্রবৃদ্ধি। এবার যদি আমার হয় বছরে চক্রবৃদ্ধির সংখ্যা যদি বেশি হয়, 2টি বা 4টি বা 6টি বা 12টি, তাহলে সেই ক্ষেত্রে 3 নম্বর সূত্রটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পিভি 1 প্লাস আই টু দি এম ইন্টু এন গুণ এম। তারপরে 4 নম্বর সূত্রটা হচ্ছে পিভি সমান বর্তমান মূল্য নির্ণয় ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় চক্রবৃদ্ধির ক্ষেত্রে। এই দুটো, এই সূত্রর উল্টো হচ্ছে, এটাকে যদি আমি এদিকে ভাগ করে দিই তাহলে পিভি পাবো। এইটাই হচ্ছে এটা সূত্র। ঠিক একইভাবে এফভি এর নিচে যদি এটা নিয়ে যাই তাহলে পিভির সূত্র পাবো। আর 5 নম্বরটা হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা প্রকৃত সুদের হার। এখানে হচ্ছে 1 প্লাস আই বাই এম পাঁচ নম্বর সূত্রটা হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এটাই দাঁড়াচ্ছে 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1। এই সূত্রের সাহায্যে আমরা ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করতে পারবো। তাহলে এই 5টি সূত্র আমরা এই অধ্যায়ে শিখলাম। এই সূত্রগুলোর সাহায্যে আমরা বিভিন্ন অঙ্ক করতে পারবো। এখানে আমরা করতে পারবো যে আজকের 100 টাকা 5 বছর বা 10 বছর পরে আমার বা 1 বছর পরে আমার কত টাকা দাঁড়াবে। এখানে হচ্ছে যে আমার 5 বছর পরে যদি 10 টাকা দরকার, 1 লাখ টাকা দরকার হয়, তাহলে এখন আমি কত টাকা জমা রাখবো। সুদের হার যদি 10% বা 8% বা 9% হয়। আর এখানে যদি আমার কিস্তি চক্রবৃদ্ধি যদি হয়, চক্রবৃদ্ধি হারে যদি আমার টাকা জমা দিতে হয়, টাকা জমা যদি চক্রবৃদ্ধি হারে হয় যে আমি প্রতি মাসে মাসে টাকা জমা দেব, প্রতি মাসে মাসে আমার চক্রবৃদ্ধি হবে, প্রতি মাসে মাসে যদি চক্রবৃদ্ধি হয় বা প্রতি 6 মাসে যদি চক্রবৃদ্ধি হয়, যদি 3 মাসে চক্রবৃদ্ধি হয়, সেই ক্ষেত্রে এই সূত্রটার সাহায্যে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। আবার ভবিষ্যৎ মূল্যের সাহায্যে আমরা বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো। আর মহাজনী প্রথায় যেইভাবে সমস্ত এনজিওগুলো যেভাবে বাৎসরিক কিস্তি বা সুদের হার তারা যেইভাবে হিসাব করে, তাতে বছরে সুদের হার কত পড়ে, ইফেক্টিভ অ্যানুয়াল রেট মানে প্রকৃত সুদের হার কত দাঁড়ায়, সেইটা নির্ণয়ের জন্য এই সূত্রের সাহায্যে আমরা
তা নির্ণয় করতে পারি, ইফেক্টিভ অ্যানুয়াল রেট আমরা বের করতে পারি। এইভাবে আমরা এই তৃতীয় অধ্যায়টা আমরা বাসায় আরো চেষ্টা করব। বাসায় উদাহরণ দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে, এই উদাহরণের অঙ্কগুলোর সাহায্যে তোমরা সবাই দেখবে, বাসায় বইটা পড়বে, বই পড়ে আরো চেষ্টা করবে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে চতুর্থ অধ্যায়ে নিয়ে আমরা আলোচনা করব ঝুঁকি অনিশ্চয়তা। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।